আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কাল বিএনপি সরকারের প্রথম বাজেট, বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাড়ছে ব্যয়, অগ্রাধিকারে অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম, আমি অতটুকু বলতে পারি, বি রেস্ট এশিওর, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশ। শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভরশীলতার তাগিদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। সীমান্তে বিজিবির শক্ত অবস্থানে বিএসএফ, পিছু হটলেও আতঙ্ক কাটেনি। টহল জোরদার করেছে দুই বাহিনী। সাতক্ষীরা জামালপুরে আজও পুশিনের চেষ্টা। ৮ দিন হাসপাতালের দেয়া জবাবে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, অধিকাংশ বক্তব্যই অস্পষ্ট, পর্যালোচনার পর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগামীকাল বিকালে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও ২,৪৩,০০০ কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাজেটের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, এমন ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে দেয়া হচ্ছে নানা ছাড়। এএসএমই উদ্যোক্তাদের জন্য থাকছে বিভিন্ন সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, এবার তথ্য প্রযুক্তি খাতেও বাড়বে রফতানি আয়। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য সুদিন আসছে। সদিচ্ছার প্রতিফলন থাকছে বাজেট প্রস্তাবনায়। এ খাতে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগাতে চায় সরকার। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম, আমি অতটুকু বলতে পারি, বি রেস্ট এশিওর, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর। আমাদের বিগ প্ল্যান ইনক্লুডিং এআই। আমরা ডিজিটালের সাথে সাথে এআই থেকে প্রাধান্য দিচ্ছি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে আয় করমুক্ত রাখা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশন আয়কেও করমুক্ত রাখা হচ্ছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না। এসএমই উদ্যোক্তাদের জন্য ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টদের অভিমত, অর্থমন্ত্রীর এমন উদ্যোগে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেক সম্প্রসারিত হবে। এটা একটা বিরাট বড় একটা গুড নিউজ আমাদের জন্য। তার কারণ এর ফলে যেটা হবে যে অনেকে এখন ফ্রিল্যান্সিংটা আরো বেশি বেশি করে করবে, কিন্তু তার থেকে বড় যেটা, যারা করছিল অলরেডি, তারা অনেকেই কিন্তু এই টাকাগুলো দেশে আনতো না। তারা কিন্তু এই ট্যাক্সের ভয়ে তারা রেখে দিত বাইরে। সো তারা কিন্তু এই ট্যাক্সের এই এখন যেহেতু ভয়টা থাকবে না, তারা কিন্তু দেশে নিয়ে আসবে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং হ্যান্ডসেট নির্মাতাদের জন্য সুখবর আসছে বাজেটে। প্রতিটি সিম কার্ডের বিপরীতে ৩০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সিম কার্ডের বিক্রয় মূল্যের উপর ১৫% ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে ২২ ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫% ও ২% হতে কমিয়ে ১% করার প্রস্তাব আসতে পারে। তবে মোবাইল অপারেটরদের উপর আরোপিত কর্পোরেট কর হার প্রায় অপরিবর্তিতই রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, ৪ দশক ধরে আস্থা ও নির্ভরতার নাম সশস্ত্র বাহিনী। দেশের সম্মান ও সাহসের প্রতীক তারা। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল। অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনেক। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভরতার তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তি রক্ষায় আগামীতেও নারীদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। এর আগে শান্তি রক্ষায় ৬ জন শহীদের পরিবার এবং ৭ জন আহতকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। প্রায় ৪ দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
একটি আস্থা এবং নির্ভরতার নাম। এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। জামালপুর ও সাতক্ষীরায় সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবির আওতাধীন সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে এই পুশিন চেষ্টা করা হয়। বিজিবি জানায়, গত দুদিন ধরেই 15 থেকে 20 জনকে জড়ো করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। নৌপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া জামালপুরের বক্সিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা আটকে দিয়েছে স্থানীয় বাসিন্দা এবং বিজিবির সদস্যরা। ভোররাতে কামালপুরের রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে 6 জন ভারতে পালিয়ে যায়, তবে একজন শূন্য রেখায় আটকে আছেন এখনো। নয়াদিল্লির বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। শূন্য রেখা থেকে পুশিনের চেষ্টা করা লোকজনকে প্রতিরোধের মুখে সরিয়ে নিয়েছে বিএসএফ। তারপরও মুখোমুখি অবস্থানে দুদেশের সীমান্তরক্ষীরা। আছে চাপা উত্তেজনা। সামনের দিনগুলো কি হয় তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। সম্প্রতি শূন্যরেখায় সীমানা প্রাচীরের জন্য বিএসএফ এর জমি মাপাকে কেন্দ্র করে কয়েকটি পয়েন্টে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মেহেরপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট সহ দেশের উত্তরের কয়েকটি সীমান্ত দিয়ে জোর করে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমের 300 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকায়। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। এরা এখান থেকে জোর জব্বর সময়তে সীমা পার হয়ে আমার বাংলার এই রাস্তার মধ্যে আসি জোর জব্বরে এমনি এক কথা করে হামকি ধামকি করে। বিজিবি জনতার শক্ত প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। 72 ঘন্টায় রাতের আধারে সরিয়ে নেয় শূন্যরেখায় ঠেলে দেয়া লোকজনকে। সেনায় আমরা অনেক তৎপরতা আছি এবং স্থানীয় জনগণও আমাদের অনেকটা সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের এপাশে কোনো ধরনের ভারতের নাগরিক বাংলাদেশে পুশিন করতে পারবে না। আমরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত সীমান্ত সম্মেলনে অধিক গুরুত্ব পায় সীমান্ত পরিস্থিতি। দুদেশের আলোচনার পর সীমান্তে কমে আসতে থাকে উত্তেজনা। তারপরও দুর্গম এলাকায় দিন-রাত নজরদারি চালাচ্ছে বিজিবি। সাথে আছে স্থানীয় বাসিন্দারাও। বিজিবিকে আমরা কিছু দেখলে বিজিবিকে ফোন দেই, মোবাইল নাম্বার দিচ্ছে এবং কি আমরা বাসি দেই, তাহলে বিএসএফ বা যারা মনে করবে এখানে বিজিবি আছে তখন ওনারা চলে যায়। শুধু বিজিবির একা দায়িত্ব না, আপনি জাহাঙ্গীরনায় আছেন, আপনাদের কিছু দেখবেন না, আপনার কোনো দায়িত্ব নাই। চলার প্রচুর সমস্যা আছে। আমাদের ইনকামের সোজে হইলো আপনার লদিটা, আর আমাদের তো এখানে মনে করো ওরকম ধরনের কোনো কলকারখানা নাই, আমরা কাজ করে খাবো আর কি। প্রকাশ্যে উত্তেজনা না থাকলেও সুসজ্জিত বিএসএফ এর টহলের বিপরীতে চলছে বিজিবির কষ্টকর পাল্টা নজরদারি।